আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জাভা আইও। জাভা আইও লাস্ট ক্লাসে আমরা সামান্য কিছু দেখেছিলাম, সেটা হচ্ছে জাভা ইনপুট আউটপুট এবং ইনপুট আউটপুটে কিভাবে কাজ করে। যখন আমরা কোনো ফাইল, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে, আমি জাস্ট এটা ব্রিফ করছি আপনাদেরকে। যখন কোনো আমরা ফাইল বা কোনো কিছু আমরা ইনপুট হিসেবে কোনো কিছু নিব, সেটা ফাইল হতে পারে বা আপনার যে কোনো টেক্সট মানে ডকুমেন্টস হতে পারে, হ্যাঁ, সেটা আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। যখন আমরা কোনো, ধরেন আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে আপনার পিসি থেকে কোনো একটা ফাইল একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আপলোড দিচ্ছেন। তা আপলোড যে দিচ্ছেন, এই দেওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা কিভাবে হয়, যখন আপনি দেন, প্রথমে সেই ডাটাটা হচ্ছে যে বাইনারি কোডে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পরে তারপরে মেশিন সেটাকে বুঝতে পারে যে সেটা আসলে কিভাবে আপনার কাজ করাতে হবে। তারপরে সেই বাইনারি কোডটা যখন মেশিন বুঝতে পারে যে তাকে এই কাজটা করতে বলা হচ্ছে, পরবর্তীতে সেটা আবার কনভার্ট হয়ে কি হবে, ওই অ্যাপ্লিকেশন রিডেবল হিসেবে কনভার্ট হবে। তখন সেই অ্যাপ্লিকেশনটা পড়তে পারবে। তো আপনি একটা ফাইল আপলোড করলে অ্যাপ্লিকেশনটা পড়তে পারলো, অ্যাপ্লিকেশনের মধ্যে মানে আপনার বাইনারি কোডে কনভার্ট করে তারপর আবার সেটাকে ডিকোড করে আবার অ্যাপ্লিকেশন যেন বুঝতে পারে সেইভাবে কোডটাকে ডিকোড করা হয়। ডিকোড করার পরে সেই অ্যাপ্লিকেশনটা সেই জিনিসটা, সেই কাজটা সম্পূর্ণ করে। কিন্তু যদি আপনি কোথাও কোনো কিছু লিখতে চান, কোনো ফাইলের মধ্যে বা যে কোনো ডকুমেন্টস এর মধ্যে কোনো একটা কাজ করতে চান, তার মানে আপনাকে কোনো মেসেজ পাঠাতে হবে বা কোনো টেক্সট পাঠাতে হবে। যখন আপনি কোনো টেক্সট পাঠাবেন, তখন সেটা কি কি করবে, টেক্সট পাঠাতে গেলে কিসের মাধ্যমে আপনি পাঠাবেন। ধরেন আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনি একটা টেক্সট লিখবেন, একটা মানে কোনো একটা সেন্টেন্স লিখবেন কোনো একটা ফাইলের মধ্যে, সেটা টেক্সট ফাইল, ডক ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে। সেখানে আপনি কোনো কিছু লিখতে যাচ্ছেন, ধরে নিলাম আপনি লিখতে যাচ্ছেন, তা কিসের থ্রুতে লিখবেন। আপনি যখন কোথাও কোনো কিছু লিখবেন, তখন কি সেটা লেখার জন্য কোনো একটা অ্যাপ্লিকেশনের থ্রুতে নিয়ে সেখানে লিখবেন। যখন আপনি লিখছেন, লেখার সময় সেই ডাটাটা প্রথমে হচ্ছে বাইনারি কোডে কনভার্ট হচ্ছে। বাইনারি কোডে কনভার্ট হচ্ছে কেন? কারণ মেশিন তো ডাইরেক্টলি আপনার ভাষাটা বুঝতে পারবে না, সেজন্য সেটাকে বাইনারি কোডে কনভার্ট করা হয়। বাইনারি কোডে কনভার্ট হওয়ার পরে যখন মেশিন বুঝতে পারে যে তাকে এই কাজটা করতে বলা হচ্ছে, তখন সেটাকে আবার কনভার্ট করে হিউম্যান রিডেবল একটা টেক্সট ফাইলে বা যে কোনো একটা আহ, মানে যে কোনো একটা ফাইলের মধ্যে সেটাকে রাখা হয়। মানে যেমন আমরা বলতে পারি, ঠিক আমরা একটা এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি। এখানে যেমন স্ট্রিম ফাইল আউটপুট স্ট্রিম, কোনো কিছু আমরা যদি কোথাও যদি আমরা কোনো কিছু লিখতে চাই, তাহলে আমরা কি করতে হয়, ফাইল আউটপুট স্ট্রিম এই ক্লাসটাকে একটা অবজেক্ট তৈরি করতে হয়। অবজেক্ট তৈরি করে এখানে পাস করে দিতে হয় আমি কোথায় ডাটাটা রাখবো। তারপরে আমাকে কি করতে হয়, যেইখানে আমি রাখতে যাচ্ছি সেখানে আমার কি কি রাখতে যাচ্ছি, সেখানে আমরা যদি ম্যানুয়াল কোনো টেক্সট রাখতে চাই, তাহলে আমরা সেই টেক্সটটা এখানে পাস করে দেবো। সেই টেক্সটটা এই টেক্সট ফাইলের মধ্যে রাখিয়ে রাখবে। আর সেটা যখন ডাটাটা যখন রাখবে, তখন এটা কি মানে আপনার যে কোনো ডাটা, যে কোনো টেক্সট, যে কোনো স্ট্রিং ডাটা, যেমন টেক্সট হচ্ছে যে আপনার স্ট্রিম অফ বাইট, এটাকে বলা হয় স্ট্রিম অফ বাইট। স্ট্রিম অফ বাইট বলতে, যখন আপনি ডাটাটাকে পাস করেন, কোনো টেক্সট যখন পাস করেন, সেটাকে কিসে কনভার্ট করে, সেটাকে হচ্ছে যে বাইনারিতে কনভার্ট করে। হ্যাঁ, আমরা যখন একটা ক্লাস ফাইল, আমরা যখন একটা জাভা কোড যখন রান করি, তখন সেটাকে প্রথমে কি করে, কম্পাইল করে। কম্পাইল করার পর একটা কোড জেনারেট হয়, যেটাকে বাইট কোড বলা হয়। ঠিক আছে? তো বাইট যে কোডটা জেনারেট হয়, যেটা হচ্ছে যে মেশিন বুঝতে পারে। ঠিক আছে? মেশিন বোঝার জন্য সেই বাইট কোডটাকে আমাদের পরবর্তীতে আবার কনভার্ট করে আবার হিউম্যান রিডেবল তে কনভার্ট করা হয়। তা এই যে এই জন্য বলা হচ্ছে যে স্ট্রিম অফ, মানে স্ট্রিম অফ বাইটস। হ্যাঁ, মানে যে কোনো টেক্সট যখন কনভার্সনটা হয়, তখন হচ্ছে কি বাইট আকারে কনভার্ট হয়। তা আমরা সেটাকে কি করব, বাইট আকারে কনভার্ট করব। হ্যাঁ, এখানে দেখেন বাইট, বাইট লিখেছি, তারপরে এখানে কি দিয়েছি, বি, তারপরে এটা কি, এটা অ্যারে সাইন, তারপরে আমরা কি দিয়েছি, এস ডট। এস মানে কি, এই যে এই ডাটাটা আমরা পাস করব কি হিসেবে, গেট বাইট, বাইট আকারে আমরা পাস করব, বাইট আকারে পাস করব। কিন্তু এই ডাটাটা আমি কোথায় পাস করব, এই ডাটাটা পাস করব ঠিক এফ আউট ডট রাইট। এফ আউট মানে কি, এফ আউটটা হচ্ছে যে আমার এই যে অবজেক্ট, মানে অবজেক্ট হচ্ছে যে এরকম একটা জিনিস যে যেটা থ্রুতে আমি ডাটাগুলো পাস করব। ঠিক আছে? তো এটাই হচ্ছে যে সেই অবজেক্ট, যেটা হচ্ছে যে ফাইল আউটপুট স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট। এই অবজেক্টের পরে এটা ডট দিলে আমরা অনেকগুলো মেথড পাবো বা ভেরিয়েবল সেগুলো পাবো। কিন্তু সেগুলোকে আমরা যখন যেটা ইউজ করা দরকার সেটা ইউজ করবো। ডট দেওয়ার পরে আমি প্রথমে অপশনটা কি, প্রথম হচ্ছে রাইট, আমাকে লিখতে হবে। যখন আমি লিখতে যাব কোথাও, তখন আমাকে কি লেখার জন্য আমাকে কি করতে হয়, সেটাকে বাইট আকারে পাস করে তারপরে সেটাকে মেশিনের থ্রুতে কমান্ডটা দিয়ে সেই ডাটাটাকে ওখানে রাইট করাতে হবে। সেই জন্য এখানে আমাকে বাইট পাস করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে,
যখন রাইটিংটা কমপ্লিট হয়ে গেছে তখন আমার কি করতে হবে, এই যে একটা প্রসেস, এই যে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে যে আমি এখানে লিখলাম, লেখার পরে ওই পুরো প্রসেসটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পরে আমরা যদি একটা মেসেজ শো করাতে চাই তাহলে আমরা কি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তারপরে কি লিখলাম, একটা মেসেজ সেন্ড করলাম, যেই মেসেজটা হচ্ছে যে আমরা এখানে কনসোলে দেখতে পাবো। যেমন হচ্ছে যে এই যে ইউজার, তারপরে হচ্ছে ডি, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সি ড্রাইভের মধ্যে ইউজার নামে একটা মানে ফোল্ডার আছে যার মধ্যে সকল ইউজারের নামগুলো থাকে। তো আমার পিসিতে ইউজারের নাম হচ্ছে যে এইরকম, ঠিক আছে, ডিএফএসডিএফ এরকম ভাবে লেখা আছে। আপনাদের পিসিতে আপনার ইউজার নেম আপনার নামে থাকতে পারে বা অন্য কোনো নামে থাকতে পারে, হ্যাঁ। তো ওটা দেখলে বুঝবেন, মানে আমি এই ফাইলটা, মানে এই যে ফাইলটার মধ্যে আমি ডাটাটা লিখবো সেটা আমার এই লোকেশনে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে এস এস এর মধ্যে একটা ডাটা নিলাম, নিয়ে সেটাকে বাইটে কনভার্ট করলাম, তারপর হচ্ছে রাইট করলাম, রাইট করার পরে ওই টোটাল অবজেক্টের যে কাজটা সেটাকে আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে আমরা কি সাকসেস মেসেজটা প্রিন্ট করে দিলাম। কিন্তু এই সাকসেস মেসেজটা আমি যে এখানে যে দিলাম, হ্যাঁ, এটা আমার এটা যে সাকসেস হলো বা না হলে যে এটা কি সাকসেস দেখাবে, না হলে কিন্তু সাকসেস দেখাবে না। যদি এটা কখনো সে রাইট মানে এই কার্যক্রম সম্পন্ন করতে না পারে তাহলে কিন্তু তার মানে একটা এক্সেপশন জেনারেট হবে, যে এক্সেপশনটা এখানে প্রিন্ট করবে। সেই জন্য এই ট্রাই ক্যাচ অপশনের ব্লকের মধ্যে আমরা এটা ইউজ করেছি, হ্যাঁ। ট্রাই ক্যাচ ব্লক যদি আমি ইউজ না করতাম, যদি আমার এখানে কোনো ফাইল না থাকতো, তখন আমাদের কি হতো, তখন কিন্তু সেই ডাটাটা কি সে সে রাইট করতে পারতাম না, এবং রাইট না করতে পারলে অ্যাবনর্মালি হচ্ছে যে আমার প্রোগ্রামটা বন্ধ হয়ে যেত। তো এই এক্সেপশন ইউজ করার ফলে প্রোগ্রামটা আপনার ক্লোজ হবে না অ্যাবনর্মালি, সে একটা মেসেজ পাস করে দিবে এবং এক্সেপশন হ্যান্ডেল থ্রুতে আপনার প্রোগ্রামটা কন্টিনিউ ফ্লো করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে একটা সুবিধা, এটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখেছিলাম। আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে যে বাফার আউটপুট স্ট্রিম। হ্যাঁ, বাফার আউটপুট স্ট্রিমটা কি ধরনের। তো বাফার আউটপুটটা সম্পর্কে যদি বলি তাহলে বাফার আউটপুট স্ট্রিম হচ্ছে একটা ক্লাস, হ্যাঁ, মানে কোনো ক্লাস যেটা হচ্ছে যে আউটপুটটাকে যে বাফারিং আউটপুট করার জন্য, মানে মানে একটা ডাটা ইন্টারনালি আমি কি সেই ডাটাটাকে স্টোর করার জন্য আমাকে মানে বাফার আউটপুট স্ট্রিম এটা ইউজ করতে হয়, যার ফলে প্রোগ্রামটা অনেক ফাস্টার কাজ করে, হ্যাঁ। মানে বাফার আউটপুট স্ট্রিম যখন আমি এই ক্লাসটা ইউজ করবো তখন কি প্রোগ্রামটা ফাস্ট হবে। আর বাফার আউটপুট স্ট্রিম আমরা যখন ইউজ করব তখন আমাদেরকে আমাদের কিছু মেথড আছে, যেটা হচ্ছে যে আপনার বাফার আউটপুট স্ট্রিম নামে একটা কনস্ট্রাক্টর আছে, যেটার মধ্যে আউটপুট স্ট্রিম পাস করব। আরেকটা কনস্ট্রাক্টর হচ্ছে সেটা হচ্ছে যে আউটপুট স্ট্রিম, এবং সাথে আমরা তার সাইজটা বলে দিতে পারি যে কতটুকু সে ডাটাটা সে পাস করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে বাফার আউটপুট স্ট্রিমের মধ্যে কিছু মেথড আছে, যেটা কমন মেথড, সেটা হচ্ছে যে আমরা বাইট আমরা হচ্ছে যে রাইট মানে সরি বাফার আউটপুট স্ট্রিমের থ্রুতে যখন আমরা রাইট করব তখন রাইট মেথডটা বাফার আউটপুট স্ট্রিমে একটা মেথড আছে যেটা হচ্ছে রাইট মেথড, যেটা হচ্ছে যে ইনপুট আউটপুট ফাইল আউটপুট স্ট্রিম নামে একটা ক্লাসের মধ্যে পেয়েছি। ইনপুট স্ট্রিম না সরি ফাইল আউটপুট স্ট্রিম মানে কোথায় লেখার জন্য এই রাইট মেথডটা হয়। রাইট মেথডটা মানে লেখার জন্য মেনলি ইউজ করে রাইট মেথড, এবং রাইট মেথডটা আমরা কোথায় পেয়েছি, ফাইল আউটপুট স্ট্রিম এবং বাফার আউটপুট স্ট্রিম, এই দুইটা ক্লাসের মধ্যেই এই মেথডটা আছে। তবে বাফার আউটপুট স্ট্রিমের হচ্ছে যে সুবিধাটা কি, প্রোগ্রামটা ফাস্টার কাজ করে কারণ সে ডাটাকে স্টোর করে রাখে, সেই জন্য প্রোগ্রামটা সেই বাফারিং মানে সেই স্টোরেজ থেকে সেটা প্রোগ্রামটাকে রান করে। আর বাফার আউটপুট স্ট্রিম ক্লাসের মেথড হচ্ছে যে একটা রাইট মেথড, আরেকটা রাইট মেথড আছে, মানে দুইটা রাইট মেথড আছে। একটা হচ্ছে যে সে ইন্টিজার, মানে সে হচ্ছে আমরা যদি কারেক্ট মানে ক্যারেক্টার একটা ভ্যালু পাস করে দিই, সেই ভ্যালুটা পাস করলে সেই ভ্যালুটার যে অ্যাকচুয়াল যে ক্যারেক্টার, হ্যাঁ, যেমন এ একটা যে ক্যারেক্টার আছে তার একটা নির্দিষ্ট একটা আস্কি কোড আছে, হ্যাঁ, সেই ভ্যালু ওয়াইজ আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা রাইট মেথডের মধ্যে একটা ভ্যালু পাস করে সেই ক্যারেক্টারকে আমরা প্রিন্ট করাইতে পারি। আবার হচ্ছে যে আমরা টোটাল স্ট্রিং, টোটাল একটা টেক্সট বা যে কোনো একটা সেন্টেন্সকে যদি আমি পাস মানে রাইট করাইতে চাই তাহলে আমাকে সেটাকে কি করতে হবে, বাইটে কনভার্ট করতে হবে, কারণ সেখানে তো একটা ক্যারেক্টার না, সেখানে অনেকগুলা ক্যারেক্টার, হ্যাঁ। তো এই প্রত্যেকটা ক্যারেক্টারকে সেটাকে বাইটে কনভার্ট করে মানে বাইট অ্যারে থ্রুতে কনভার্ট করে তারপরে আমরা সেটাকে রাইট করাতে হবে, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে আমরা দেখে নিই, একদম সেম ফরম্যাটে, সামান্য একটু চেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে আমরা ইউজ করেছি কি ফাইল আউটপুট এফ আউট, হ্যাঁ, ফাইল আউটপুট স্ট্রিম, এই টোটাল জিনিসটা সেম থাকবে। এখন লিখবো কি আমরা বিইউ ডবল এফ
বাফার আউটপুট স্ট্রিম BFOUT আউটপুট ইকুয়াল টু নিউ দিয়ে BU বাফার আউটপুট স্ট্রিম, হ্যাঁ এটা দিলাম। তারপর আমি কন্ট্রোল P যদি দেই তাহলে এখানে এসে আমি দেখতে পারবো যে এখানে এখানে আমি কি কি ইনপুট দিতে পারি। একটা হচ্ছে যে আউটপুট স্ট্রিম আমরা দিতে পারি, আউটপুট স্ট্রিম টাইপের একটা আমি অবজেক্ট এখানে পাস করতে পারি, আর একটা হচ্ছে আউটপুট স্ট্রিম টাইপের অবজেক্ট প্লাস হচ্ছে তার সাইজটা আমি বলে দিতে পারি, অবজেক্টের সাইজটা। তো আমরা এখানে কি পাস করব, আউটপুট স্ট্রিম অবজেক্ট পাস করবো আউটপুট স্ট্রিম টাইপের, বা রেফারেন্স ভেরিয়েবল বলতে পারি। তাই এখানে কি এফ আউটপুট স্ট্রিম, তারপর এখানে কি লেখা আউট লেখা, এই আউটটা হচ্ছে কি রেফারেন্স ভেরিয়েবল বা হচ্ছে যে আপনার কি বলে অবজেক্ট। হ্যাঁ, তো আমরা এখানে কি কি পাস করব, আউটপুট স্ট্রিমের যে অবজেক্ট আউটপুট, এই যে ফাইল আউটপুট স্ট্রিম, এটা হচ্ছে যে কি যেটা এক্সটেন্ড করছে কোন ক্লাসকে, তো দেখি নেই আউটপুট স্ট্রিম এই ক্লাসটাকে এক্সটেন্ড করছে, ঠিক আছে। তো আমরা যদি এখন এই যেহেতু এটা এক্সটেন্ড করছে আউটপুট স্ট্রিম ক্লাসটাকে, তা আমরা এখানে এফ আউটটা যদি আমি এখানে পাস করে দেই আর ওখান থেকে আউটপুট স্ট্রিমটা লেখা একই কথাই, যখন আমি এখানে এফ আউট ক্লাস ফাইল আউটপুট স্ট্রিম ক্লাসের অবজেক্ট করছি তখন কিন্তু সে ফাইল আউটপুট ক্লাসের মধ্যে যা যা আছে সেগুলো তো পাচ্ছি, সাথে হচ্ছে যে এক্সটেন্ড করেছে কোন ক্লাসটাকে, আউটপুট স্ট্রিম ক্লাসটাকে সে এক্সটেন্ড করেছে, তার মানে সেটাকে সে পাচ্ছে, তার মানে এটার অবজেক্ট করা মানে সে এই দুটাকেই সে অ্যাক্সেস করতে পারছে, ঠিক আছে, যেহেতু এটা এক্সটেন্ড করে ইনহেরিট করছে। ঠিক আছে, তো আমি এখানে পাস করছি কিসের, ফাইল আউটপুট স্ট্রিম ক্লাসের এফ আউটটা পাস করে দিয়েছি। পাস করার পরে বিএফ আউট, এখন আমি যখন ডাটাটা আমরা কোথাও রাইট করতে যাচ্ছি, ওকে 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 বিএফ আউট, এখানে আমার তখন কি করতে হবে, এই জায়গায় হচ্ছে যে এফ আউটের পরিবর্তে আমরা লিখতে ও BFOUT, বি আউট, সরি এটা একটু সুন্দর ঠিক করে লিখি নাইলে বুঝতে একটু সমস্যা হবে। এখানে হচ্ছে বি আউট লিখলাম, বি মানে বাফার আউটপুট, হ্যাঁ বা যে কোনো নাম দিতে পারি সমস্যা নেই। তারপর হচ্ছে যে কি বাফার আউটপুট ক্লোজ, তারপর আমরা কি করব, এফ আউটটাকে আমরা ক্লোজ করব, এখানে বাফার আউটপুট ক্লোজ করার পরে এফ আউট, এটাকে আমরা ক্লোজ করবো। মানে প্রথমে হচ্ছে যে কি করেছি, ফাইল আউটপুট স্ট্রিমের থ্রুতে আমরা ডাটাটাকে মানে কোথায় আমি লিখতে চাই সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে তার মধ্যে আমি বলে দিয়েছি লোকেশনটা, আমি এখানে ডাটাটা লিখতে চাই। তারপরে হচ্ছে যে সেটাকে বাফার আউটপুট স্ট্রিমের মধ্যে আমি পাস করেছি সেই অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে আমি পাস করেছি কোথায়, বাফার আউটপুট স্ট্রিমে এই যে কনস্ট্রাক্টরের মধ্যে। পাস করার পরে পরবর্তীতে আমি যেটা লিখতে চাই সেটা আমি লিখলাম, একটা টেক্সট লিখলাম, লেখার পরে এই টেক্সটটাকে বাইটে কনভার্ট করলাম, করার পরে বি আউট যে বাফার আউটপুট স্ট্রিম আছে সেটার থ্রুতে আমি রাইট করলাম। প্রথমে রাইট করার পরে রাইট যখন হয়ে গেছে তারপরে বি আউটটা প্রথমে ক্লোজ করলাম, তারপরে ক্লোজ করলাম কি এফ আউট, ঠিক আছে। যেহেতু এফ আউটের মধ্যে বি আউট আছে তার মানে প্রথমে আমার বন্ধ করতে হবে কোনটা, এটাকে আমাকে ক্লোজ করে নিতে হবে, তারপরে আমার ক্লোজ করতে হবে এই পরের অপশনটা। ঠিক আছে, এখন আমি দেখি একটু রান করে দেখি এটা কাজ করে কিনা। আমাকে ইউজারের মধ্যে ডেস্কটপ জাভা টেস্ট নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে জাভা একটু যাই আমরা দেখি, ডেস্কটপের মধ্যে জাভা টেস্ট, এই যে এই ফাইলের মধ্যে ওই লেখাটাই লিখে দিয়েছে, ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট। তা ধরে নিলাম এখানে আগের থেকে লেখা ছিল, এটা মুছে দিলাম, হ্যাঁ মুছে দিয়ে আমি এটা ওপেন করলাম আবার, এখানে কিন্তু এখন আর লেখা নেই। এখন আমি যদি আবার রান করি, এটা কিন্তু রান হয়েছে কারণ আমি দেখতে পাচ্ছি যে সাকসেস এখানে প্রিন্ট করেছে। আবার যদি আমি এখানে রান করি তাহলে সাকসেস দেখাচ্ছে, এবং আমি এই ফাইলটাতে যদি এখন আবার যে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমরা এই লেখাটা চলে আসছে এখানে। ঠিক আছে, আমি যদি এই লেখাটা চেঞ্জ করে আমি অন্য কোনো কিছু দিতে চাই, হ্যালো বাংলাদেশ বা এরকম কিছু দিতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাও দিতে পারি। ও আপনারা এটা মেবি দেখতে পাচ্ছেন না, একটা মিনিট, আমি এটা রান করলাম, রান করার পরে আমরা এখন এক্সেল আমাদের ডেস্কটপে গেলাম, ডেস্কটপে এখানে যে এই যে জাভা টি পয়েন্ট এইখানে লেখা আছে ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট, এটা লেখা আসছে, কিন্তু আমরা এখানে এই লেখাটা না দিয়ে ওয়েলকাম টু ই শিখন, এই লেখাটা আমরা লিখলাম। হ্যাঁ, লেখার পরে আমরা এটা রান করি, রান করার পরে ওয়েলকাম টু ই শিখন এই লেখাটা এখানে চলে আসবে। দেখেন এখানে এখনো আসেনি, এবার আসার কথা, এই যে ওয়েলকাম টু ই শিখন এই লেখাটা চলে আসছে। ঠিক আছে, এবং এটা কি সাকসেসফুলি রান হয়েছে। ওকে, আশা করি এই জিনিসটা বুঝে গেছেন বাফার আউটপুট স্ট্রিমটা কিভাবে কাজ করে।
বাফার আউটপুট স্ট্রিমের মতন আরেকটা সেম ভাবে আছে বাফার ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম কিসের জন্য? রিড করার জন্য। আর বাফারের সুবিধাটা হচ্ছে কি ফাস্টার সে কাজ করতে পারবে, ঠিক আছে। তা ফাস্টেস্টে আমরা রাইট অথবা রিড করার জন্য আমরা কি ইউজ করব? বাফার। বাফার আউটপুট অথবা ইনপুট স্ট্রিমটা আমরা ইউজ করব। ফাইল ইনপুট স্ট্রিমের ক্ষেত্রে আমরা ওই ডাটাটাকে আমরা যে একটু আগে যেটাকে রাইট করলাম সেটাকে ধরেন আমরা এখন রিড করতে চাই, হ্যাঁ, মানে ওই ওই টেক্সট থেকে আমি কোনো কিছু রিড করতে চাই, তাহলে আমরা এখানে কি করব? FIL ফাইল ইনপুট স্ট্রিম, আউটপুটের জায়গায় আমরা লিখবো ইনপুট। এখানে এরর আসছে কারণ এখানে একটা হচ্ছে ইনপুট একটা আউটপুট, তাহলে এখানে FIN ইন, আমি জাস্ট এডিট করছি আর কিছু না। এফ ইন মানে ফাইল ইনপুটের জন্য, ওকে। তারপর এখন আমাদের কি করতে হবে? তারপরে হচ্ছে যে বাফার, এখানে আউটপুট ছিল, এখানে আউটপুটের জায়গায় আমি লিখবো কি ইনপুট, এবং এটাকে কপি করে এখানে পেস্ট করে দিই, এবং এইখানে আমাদের কি করতে হবে? এফ ইন দিতে হবে। এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এই ক্লাসটাকে আমাকে মানে এই প্যাকেজটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। এই ইম্পোর্ট ক্লাসটাকে ইম্পোর্ট করলাম, এফআই ইনটা এখানে পাস করলাম। তারপরে যেহেতু আমি একটা জায়গায় ডাটা রাখা আছে সেটাকে আমাকে রিড করতে হবে, তা আমাদের এগুলো দরকার নেই, কারণ আমরা তো রাইট করব না, রাইট করার জন্য বাইটের প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমরা রিড করার জন্য আমরা কিভাবে রিড করব? ক্যারেক্টারের থ্রুতে আমরা রিড করব। তো তার আগে প্রথমে কোডটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আই ইকুয়াল টু পিন, পিন ডট রিড লিখলাম। এখানে কি বলছে? এটা যে বুলিয়ান, হ্যাঁ। আমি পুরো কোডটা বুঝাচ্ছি একটু পরেই, একটু ওয়েট করেন। তারপর আমরা আউট, তারপরে আমাদের কি করতে হবে? সেটাকে এই যে এখান থেকে যে আই যেটা আছে সেই আয়ের উপরে বেস করে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করতে হবে। কিভাবে করব দেখেন, এখানে হচ্ছে যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিএইচ এর কার আই, ঠিক আছে। আমি কোডটা লিখি, তাহলে লেখার পরে তারপরে যখন আমরা করবো তখন জিনিসটা আর একটু ক্লোজ আপনার বুঝতে সুবিধা হবে। তারপরে হচ্ছে যে এখন আমি এটাকে রিড করতে চাই, তাই আমি এটাকে রান করি আগে, রান করার পরে ডিবাগ করে দেখাবো যে কিভাবে কাজ করে, হ্যাঁ। এখানে ওখানে ওই লেখাটাই চলে আসবে। এখানে যে ওয়েলকাম টু ইস্যুকন এটা লেখাটা আসছে, কিন্তু এটা প্রিন্ট এলএন না দিয়ে প্রিন্ট দেই আমরা, হ্যাঁ। প্রিন্ট এলএন দিলে কি হয়? প্রত্যেকবার যখন ওই লুপটা ঘুরে তখন একটা নতুন লাইন করে তৈরি করে, এক লাইনে দেখায় না, ঠিক আছে। এই দেখেন ওয়েলকাম টু ইস্যুকন, তারপর এখানে সাকসেস লেখাটা দেখাচ্ছে, কারণ সাকসেস লেখাটা এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে প্রিন্ট এলএন। এবার দেখেন পরবর্তী লাইনটা এক লাইনে দেখাচ্ছে, কারণ হচ্ছে যে ওইটা প্রিন্ট করার পরেও সাথে সাথে পাশে সে প্রিন্ট করছে। মানে হচ্ছে যে প্রথম প্রিন্ট এলাইন কি করে? প্রথমে ডাটাটা প্রিন্ট করে, তারপরে আর নিউ লাইন, নিচের দিকে একটা নিউ লাইন দেয়। ধরেন আমি একটা টেক্সট লিখলাম হ্যালো, হ্যাঁ, হ্যালো লেখার পরে তারপর প্রিন্ট এলাইন কি করে? প্রথমে লেখে, লেখার পরে তারপরে একটা ইন্টার দিয়ে নিচে চলে যায়, ঠিক আছে। ঠিক ওইভাবে গিয়েছে, সেই জন্য সেটা আসে নাই প্রথমে। আমি যদি একটা প্রিন্ট এলাইন মেথড যদি উপরে লিখে দিই, তাহলে কি হবে? সিস্টেম আউট প্রিন্ট এলাইন লিখলে প্রথমে ওই কোডটা এক্সিকিউট করবে, মানে এই মেথডটা এক্সিকিউট করবে, এবং সে একটা নিচে দিকে একটা ইন্টার দিবে, তখন সে একটা লাইনে চলে আসলো, ঠিক আছে। ওই কাজটা করছে, সেই জন্য আমি প্রিন্ট এলাইন মেথডটা লিখলাম, ওকে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিবাগ করি। ডিবাগ করলে পুরো কোডটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ডিবাগ মোডে গেলাম, মোটে স্টেপ ইনটুতে যাই, যাওয়ার পরে আমরা প্রথমে কি করলাম? ইনপুট, আমি যেখানে ডাটা আছে সেটাকে আমি দেখাই দিলাম। তারপর হচ্ছে বাফার আউটপুটের থ্রুতে সেটাকে, সরি বাফার ইনপুটের থ্রুতে আমি সেটাকে ইনপুট ইনপুটটা মানে বাফারিং করলাম। বাফারিং করার পরে তারপরে হচ্ছে হোয়াইল একটা লুপ চালাচ্ছি। লুপ চালার মধ্যে সে কি করবে? প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ভ্যালু ওয়াইজ সে ডাটাগুলোকে চেঞ্জ করবে। আমি এখানে কি দিয়েছি? ইন্টিজার আই দিয়েছি, কারণ সে সে কি করবে? যে ওই ফাইলের মধ্যে, ওই ফাইলটার মধ্যে যে ডাটাগুলা আছে, হ্যাঁ, সেই ডাটাগুলা
ঠিক আছে, ওখানে তো হচ্ছে যে ক্যারেক্টার হিসেবে আছে, কিন্তু সেটাকে কি সেই ক্যারেক্টার গুলাকে এখানে কনভার্ট যখন করে আনবে, তখন সেটাকে হচ্ছে যে ওই ক্যারেক্টার আজ কি করছে, ভ্যালুটা সে নিয়ে আসবে, এবং সেটাকে আমরা কি করব, এখানে ইনপুট এই যে সিস্টেমের আউট প্রিন্ট এলেন, এখানে সেই ক্যারেক্টারকে মানে সেই ভ্যালুটাকে আমরা ক্যারেক্টারে কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা দেখি স্টেপ বাই স্টেপ। এখানে বিন আউট, এখানে দেখি ফিন। ঠিক আছে, এখানে দেখেন পাতের মধ্যে সে কি নিয়েছে, এই টোটাল হচ্ছে যে পাতটা, আর এখানে কাউন্ট 0, পজিশন 0। যাই হোক, এখন ভিতরে ঢুকি, ভিতরে ঢোকার পরে দেখেন এখানে কাউন্ট হচ্ছে 20, সে 20টা হচ্ছে যে ক্যারেক্টার পেয়েছে। তাই এখানে প্রথম ক্যারেক্টার, এখানে আই ইকুয়াল টু কত, 87। তো 87 যদি হয়, আই ইকুয়াল টু, এটা ইয়ে করি, আই ইকুয়াল টু 87, তাহলে সে 87 এর ওটা প্রথম প্রিন্ট করলো। এখানে দেখেন ডব্লিউ প্রিন্ট করেছে, হ্যাঁ। তারপর আবার স্টেপ ইনটু দিয়ে আবার যখন এখানে আসলো 101, ঠিক আছে, ওয়েলকাম ডব্লিউ ই, এর ওটা ভ্যালু হচ্ছে 101। তারপরে সে এই যে এখানে আই এর ভ্যালু কত, 101, তাই এটাকে আমরা কি করেছি, ক্যারেক্টারে কনভার্ট যখন করেছি, ইটাকে প্রিন্ট করলো। ঠিক এইভাবে লুপটা ঘুরছে এবং ঘুরছে, হ্যাঁ। ওয়েলকাম, আমরা সবগুলো প্রিন্ট করি, ওয়েলকাম টু ESHIKH ও, ওটাকে প্রিন্ট করলো এন। এখন সে এনটাকে প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে সে উপরে গেল, উপরে যে যখন সে কোনো ডাটা পাবে না, তখন আয়ের ভ্যালুটা কত কি করবে, -1 করবে। -1 যখন করে দিল, -1 করে সেই লুপ থেকে সে ফিরে চলে আসবে, এবং তারপরে প্রথমে বিন আউট মানে বাফার ইন, সরি বিন, বিন ডট ক্লোজ, বিনটাকে বাইনারি বাফার ইনপুটটাকে ক্লোজ করবে, তারপরে ফাইল ইনপুটটাকে সে ক্লোজ করবে, ক্লোজ করে সে পরবর্তীতে কি প্রিন্টএলএন মেথড, প্রিন্টএলএন মেথডটা দেখেন এখানে যখন কাজ করছে, তখন সে এই যে নিচের লাইনে চলে আসছে কার্সরটা, আসার পরে পরবর্তী লাইনে কি আছে, এই সাকসেস লেখাটা এখন প্রিন্ট করবে, করার পরে তারপরে সে নিচের লাইনে চলে আসলো। ঠিক আছে, এইভাবে এই জিনিসটা টোটালটা কাজ করছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে আরো অনেকগুলো মেথড আছে, যেমন সিকোয়েন্সিয়াল মেথড, সিকোয়েন্সিয়াল ইনপুট স্ট্রিম, তারপর হচ্ছে বাইট অ্যারে আউটপুট স্ট্রিম। এগুলো মোটামুটি সেম ভাবেই কাজ করে, জাস্ট হচ্ছে যে ফাংশনালিটিস গুলা একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট বলতে এখানে হচ্ছে যে যেমন মেথড গুলা, যেমন হচ্ছে যে আহ, আপনার মেথডের ইউজেসটা একটু ডিফারেন্ট, সিকোয়েন্সিয়াল ক্লাসের মধ্যে কিছু ডিফারেন্স পাবেন আপনি। তারপর হচ্ছে বাইটের যে আউটপুট স্ট্রিম, বাইটের ইনপুট স্ট্রিম, ঠিক আছে। তারপরে ডাটা আউটপুট স্ট্রিম, এখানে অনেক কিছু আছে। তা আমি জাস্ট যে বেসিক যেগুলো হচ্ছে যে প্রাথমিক লেভেলের যেগুলো ইনফরমেশন, সেগুলো আমি জাস্ট এখানে ক্লিয়ার করে দিলাম। বাকিগুলো একটু আপনারা স্টাডি করে নিলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, মোটামুটি সেম ভাবেই কাজ করে। তারপরও আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা একটু জাভাটি পয়েন্টে যাই। এখানে যে আমরা ডিটেলস একটু দেখার চেষ্টা করি। সিকোয়েন্সিয়াল ইনপুট স্ট্রিম ক্লাস ইজ ইউজ টু রিড ডাটা ফ্রম মাল্টিপল স্ট্রিম। মাল্টিপল স্ট্রিম বলতে কি বোঝাচ্ছি, স্ট্রিম মানে কি, স্ট্রিম হচ্ছে যে মানে কালেকশন অফ মানে বাইট, মানে মাল্টিপল স্ট্রিম মানে শুধুমাত্র স্ট্রিম বলতে আমরা কি বুঝি, যে স্ট্রিম অফ মানে জাভা, স্ট্রিম অফ বাইট বলতে কি, মানে একটা ফাইলের মধ্যে আপনার অনেকগুলা টেক্সট বা একটা সেন্টেন্স লেখা আছে, তো সেই সেন্টেন্সটা ওই ফাইলের মধ্যে, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে একটা ইনপুট অফ স্ট্রিম। ঠিক আছে, তারপর হচ্ছে যে আহ, এইভাবে যদি আমাদের অনেকগুলো ফাইল থাকে এবং প্রত্যেকটা ফাইল থেকে যে সিকোয়েন্সিয়ালি যদি সে ইনপুট গুলা নিতে চায়, তাহলে তখন আমাদের কোন ক্লাসটা ইউজ করতে হয়, সিকোয়েন্সিয়াল ইনপুট স্ট্রিম ক্লাস। এবং এই ক্লাসটা কিন্তু এক্সটেন্ড করেছে কি ইনপুট স্ট্রিম ক্লাসটাকে। তার ফলে আমরা কি সিকোয়েন্সিয়ালি মানে মাল্টিপুল আমরা ডাটাগুলো নিয়ে আমরা সেটাকে রিড করতে পারি। তা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ফাইল ইনপুট স্ট্রিম, ইনপুট নিউ ফাইল ইনপুট স্ট্রিম, এখানে একটা ডাটা আছে। আবার আরেকটা হচ্ছে যে ফাইল স্ট্রিম ক্লাসের দুইটা অবজেক্ট তৈরি তৈরি করেছি, ইনপুট 1 ইনপুট 2 নামে। তারপরে আমরা কি করেছি, সিকোয়েন্সিয়াল ইনপুট স্ট্রিম এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমি দুইটা ইনপুটকে প্যারামিটারের মধ্যে পাস করে দিয়েছি, একটা ইনপুট 1 ইনপুট 2। পাস করার যখন হয়ে গেছে, তখন আমাদের কি করছি, ইন্ট জে জে দিয়েছি, তারপরে হোয়াইল জে দিয়ে এই যে ইনস্ট যে অবজেক্ট ডট রিড, এই অবজেক্টটাকে আমরা কি করেছি, রিড করেছি। ঠিক আছে, এই অবজেক্টটাকে রিড করেছি এবং রিড করছি, এবং যে কি একটা ইন্টিজার ভ্যালু, সে প্রত্যেকবার এখানে চেক করে দেখবে যে যে এর যে কোনো ভ্যালু, মানে এই যে এখান থেকে যে রিড করছে দুইটা ফাইল থেকে, এর মধ্যে কোনো ডাটা আছে কিনা। হ্যাঁ, যদি কোনো ডাটা থাকে, তখন সে আজকে করছে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে সে
ইয়া করছে, ভ্যালুটা জে এর থ্রুতে সে ভ্যালুগুলো কালেক্ট করছে, এবং যদি থাকে তখন সে ডাটাগুলো সে এখানে প্রিন্ট করছে। মানে এখানে সে চেক করছে যে আহ, এটার ভ্যালু নট ইকুয়াল টু -1। যত সময় পর্যন্ত এই যে এখান থেকে জেনারেট করা একটা ভ্যালু সেটা যদি -1 না হয়, তাহলেই সেই ভিতরে সে ঢুকতে পারবে। আর যদি -1 হয়ে যায়, -1 মানেই হচ্ছে যে যখন আপনার ডাটা থাকবে না তখন -1। যখনই এটা -1 হয়ে যাবে তখন সে এই লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পর পরে হচ্ছে যে নিস্ট, তারপরে হচ্ছে ক্লোজ। প্রথমে এটাকে ক্লোজ করতে হবে, প্রথমে লাস্ট এরটা ক্লোজ করতে হবে, তারপরে ফার্স্ট এরটা ফার্স্ট এর গুলোকে ক্লোজ করতে হবে, ইনপুট 1 ইনপুট 2। তা আমরা যদি এটা এখানে প্র্যাকটিক্যালি দেখতে চাই, দেখিয়ে দিই, যদি বুঝতে সমস্যা হতেও পারে। এটা আসলে একদম ইজি। হ্যাঁ, মানে এখানে আমার একটু ভুল ছিল, আমি এটাকে আসলে না, ঠিকই আছে। তো আমি যেটা করি এখান থেকে হচ্ছে যে পুরা এই অংশটুকু আমি কপি করে পেস্ট করছি। আমি লেখা আর করে পেস্ট করা আসলে একই কথা, জাস্ট আমাকে লিখতে হইতো। আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে পাথ গুলাকে আমি চেঞ্জ করে দেখাবো, হ্যাঁ, যে আসলে কাজ করছে না, কারণ এই পাথ গুলো তো আমার এখানে নাই। ওকে, তো আমি প্রথমে এখানে যাই। এখানে হচ্ছে যে এটাকে একটা নাম দেই, ইনপুট 1, ওয়ান ইনপুট 2, ইনপুট 1, ওয়েলকাম টু টি আইএনটি, ওয়েলকাম টু জাভা পয়েন্ট। ওকে, এটা হচ্ছে কি ইনপুট ইস্যুকন। ওকে, ইনপুট 1 ইনপুট 2 দুইটা আছে। হ্যাঁ, এখন হচ্ছে আহ, আমি কি করবো, এই পার্টটা আমি এখানে দিব। তা পার্টটা দেওয়ার আগে আমার এখানে পার্টটা আমি কপি করলাম, এখান থেকে উপরের থেকে কপি করে আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সেই পাতে কিন্তু ফোল্ডারটা পেয়েছে, কিন্তু এই দুটো ফাইলের টাকে আমাকে চিনা দিতে, ফাইল চিনানোর জন্য আমাকে কি করতে হবে, দুইটা ফরওয়ার্ড ব্যাকস্ল্যাশ দিয়ে তারপর আমাকে কি কি করতে হবে, input 1.txt টেক্সট। আবার এখানে আমি ওটাকে পেস্ট করি, input 2.txt টেক্সট। ঠিক আছে, এই দুইটাকে আমরা প্রিন্ট করে ফেললাম। সরি, এই দুইটাকে আমরা এইখানে বলে দিলাম। বলার পরে এখন আমার কি করার কথা, এটাতে ইনপুট নিয়ে তো এখানে দুইটা মিলে একটা শো করাবে এখানে না। তো দেখি শো করাই কিনা, যে আমি যে কথাটা বললাম সেটা আসলে ঠিক আছে কিনা। রান করি, দেখেন ওয়েলকাম টু ইশিকন, ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট। ইনপুট স্ট্রিম 1 কোনটা, এটা ইনপুট স্ট্রিম 1 এর মধ্যে কি আছে, ইনপুট স্ট্রিম 1 এর মধ্যে আছে ওয়েলকাম টু ইশিকন। ঠিক আছে, ওয়েলকাম টু ইশিকন আসছে, তারপরে ডট দিয়ে ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট, ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট, জাভা ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট। ওকে, এই দুইটাকে কিন্তু সে একসাথে সেটা প্রিন্ট করছে। ঠিক আছে, তো এটা থ্রুতে আমরা কি সিকুয়েন্সিয়ালি প্রথমে দেখাইলো কোনটা, এটা, তারপরে ইনপুট 1 এর যে ডাটা আছে সেটা, তারপরে হচ্ছে কি ইনপুট 2 এর মধ্যে যেটা আছে সেটা। ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস দেখি এটা করা যায় কিনা। না, এটা হবে না। এখানে আমরা কয়টা ডাটা পাস করতে পারছি, দুইটা ডাটা আমরা পাস করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল ইনপুট স্ট্রিম, মানে সে সিকোয়েন্সিয়ালি প্রথমে একটা দেখাবে তারপরে হচ্ছে যে আরেকটা দেখাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা এখানে জাভা পয়েন্টে আরেকটা আমরা এক্সাম্পল দেখি, যে আমরা ইনপুটটা নিব, ইনপুটটা নেওয়ার পরে আমরা আরেক জায়গায় ওই ইনপুটটা আরেকটা ফাইলের মধ্যে রাইট করব। তো আমরা হচ্ছে যে এখন কি এই টোটাল জিনিসটা দুইটা ফাইল থেকে নিয়ে আমরা কনসোলে আমরা এখানে প্রিন্ট করলাম। তো আমরা এই জায়গায় প্রিন্ট করবো না, আমরা একটা কোনো ফাইলে নতুন একটা ফাইল আমরা রাইট করবো। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এই টোটাল কোডটা আমরা কপি করলাম। আমি আপনাদের সময় মানে কম সময়ে এটা দেখানোর জন্য জাস্ট হচ্ছে যে কোডগুলো কপি পেস্ট করে আমি কাজ করে ফেলছি, কিন্তু আপনারা আসলে কপি পেস্ট করে কাজ করবেন না। কারণ হচ্ছে যে আপনার কোড যদি শিখতে চান অবশ্যই আপনাকে লিখে লিখে শিখতে হবে। ঠিক আছে, কপি পেস্ট করে আসলে হবে না। উম, তারপরে হচ্ছে এটা ইনপুট স্ট্রিম ফাইল আউটপুট, একটু দেখি। ওকে, ইনপুট 1 ইনপুট 2 এরর দেখানোর কারণটা কি,
exception not found। ঠিক আছে, আমি টোটালটাকেই সরি টোটালটাকে না, এই দুইটাকে আমরা কমেন্ট আউট করি, আর বাকি যা আছে সব ফেলা দিই এখান থেকে, এখানে দরকার নেই এগুলো। এখানে কি সমস্যা দেখা দিচ্ছে দেখি, বোঝার চেষ্টা করি। ও, এই একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের বেশি হয়ে গেছিল। ঠিক আছে, তো একটা আমরা এই দুইটা, এইটা এই তিনটাকে লিখলাম একসাথে, লিখে আমরা এখানে দিলাম। ওকে, এইবার এটা কাজ করবে। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে ফাইল আউটপুট সিকুয়েন্সিয়াল ইনপুটটা নিয়ে ফাইল আউটপুট, এখানে ইনপুট 1, এখানে আমরা দিই ইনপুট 1, দিই ইনপুট 2 দিলাম, এটা হচ্ছে সিস। তারপর হচ্ছে এখানে ইনপুট 1, এগুলো হচ্ছে যে ক্লোজ করতে হবে, কিভাবে কাজ করছে আমরা দেখবো, সমস্যা নেই। এখন এটা কি রাইট করবে কোথায়, ডি ফোল্ডারের মধ্যে, তো আমরা ডি এর মধ্যে এটাকে রাইট করব না, আমরা এটা রাইট করব হচ্ছে যে 2 3 এই নামে, সরি এখানে এগুলোর সমস্যা না, এখানে সমস্যা হচ্ছে যে লাস্টে আমি ডাবল কোডটা দেই নেই এই জন্য। ঠিক আছে, যাকে এবার ডাবল কোড দিলাম এবং লোকেশনটা চিচিয়ে দিলাম এবং বললাম যে ইনপুট 3 নামে একটা সে ফাইল তৈরি করে ওই ডাটাটা এখানে রাখবে। ইনপুট 3 নামে এখানে কিন্তু আর কিছু নাই, হ্যাঁ। ইনপুট 3 না দিয়ে আমরা এখানে হাসিব নামটা দিলাম। ওকে, এখন দেখি আমরা এটা ইয়া করি। প্রথমে কি করছে, দুইটা ইনপুট, দুইটা ফাইল থেকে সে ডাটাগুলা দুইটা অবজেক্টের মধ্যে রাখলো, ইনপুট 1 এবং ইনপুট 2 তে। ঠিক আছে, তারপর এফ আউট হচ্ছে কি, এফ আউট হচ্ছে যার মধ্যে মানে যেই ফাইলের মধ্যে আমি ডাটাগুলো রাখবো, ঠিক আছে, সেই ফাইলের লোকেশনটা আমি, লোকেশনের একটা অবজেক্ট তৈরি করে আমি অবজেক্টের মধ্যে এই লোকেশনটা রাখলাম। তারপর হচ্ছে সিকুয়েন্সিয়াল ইনপুট স্ট্রিম, এটাকে সংক্ষেপে এটা লিখেছে, বা আপনি যে কোনো নাম দেন, সমস্যা নেই। সিকুয়েন্সিয়াল স্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করার পরে সেই দুইটা ইনপুট নিচ্ছে, ইনপুট 1 এবং ইনপুট 2 সে এটার মধ্যে নিচ্ছে, সিকুয়েন্সিয়াল ইনপুট স্ট্রিমের মধ্যে। এটা নেওয়ার পরে সে কি করছে, সে রাইট করছে কোথায়, সে রাইট করবে কোথায়, এফ আউট, একটা এফ আউট, যে এই যে আমি একটা ফাইলের একটা অবজেক্ট নিয়েছি, ফাইল আউটপুট স্ট্রিম, ওই অবজেক্টের মধ্যে সে রাইট করবে। তো রাইটটা কিভাবে করছে দেখেন, এই এতটুকু পর্যন্ত সবগুলো সেম। এখানে কি, এই যে ইনপুট সিকুয়েন্সিয়ালি সে ইনপুট নিল কিসের মধ্যে, সিসের মধ্যে, সিস অবজেক্টের মধ্যে রাখবে ইনপুট নিয়ে। তো এখানে কি আই আই ইকুয়াল টু সিস ডট রিড, মানে এই সিস অবজেক্টের মধ্যে ডাটাটা আছে, সেই ডাটাটাকে সে রিড করছে এবং সে আজকে করছে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে সে প্রত্যেকবার নিচ্ছে কিসের মধ্যে, আয়ের মধ্যে নিচ্ছে। আয়ের মধ্যে নিচ্ছে, নেওয়ার পরে সে যত সময় দেখছে যে কোনো ভ্যালু পাচ্ছে না, মানে ভ্যালু তখনই পাবে না যখন আয়ের ভ্যালু হচ্ছে যে -1 হয়ে যাবে, তার মানে তার মধ্যে কোনো ভ্যালু নাই। যখনই -1 হবে তখন সে এই লুপ থেকে বের হয়ে যাবে। আর যদি -1 না হয় তখন সে কি করবে, এই এফ আউট, যে এই যে অবজেক্ট যার মধ্যে আমি লিখবো, হ্যাঁ, এই এফ আউট অবজেক্টটা আসলে কিসের অবজেক্ট, এই ফাইল লোকেশনের একটা অবজেক্ট হচ্ছে যে কি এফ আউট, যার মধ্যে আমি ডাটাগুলো লিখবো। এফ আউট ডট রাইট, যখন সে লিখছে তখন সে কি লিখছে, এই যে এখান থেকে সে ডাটাগুলো পাচ্ছে সেইগুলাকেই সে এখানে লিখছে। এখানে আসলে মেনলি আসছে কি, মেনলি আসছে হচ্ছে ক্যারেক্টার গুলো আসছে, ওই ক্যারেক্টার আজকে ওর যে ভ্যালু সেগুলো আসছে, সেগুলো আমরা দেখি একটু। প্রথমে একটা রান করে দেখি, হ্যাঁ, রান করে নেই। সেই ভ্যালুগুলো রাইট করছে, তারপরে সব ক্লোজের কাজ, আর কিছু না। তারপর হচ্ছে সাকসেসফুল হয়ে সাকসেস একটা মেসেজ দিবে। তো হাসিব নামে একটা ফাইল চলে আসবে এখানে। এইখানে দেখেন এইটা, এখানে কোনো ফাইল একটা আসছে, এই যে একটা হাসিব নামে একটা ফাইল আসছে এবং ফাইলের মধ্যে দেখেন ওয়েলকাম টু ইশিখন, তারপর হচ্ছে ওয়েলকাম টু জাভা টি পয়েন্ট লেখা আসছে। আমরা যদি আহ এটাকে ইয়া করাই, সরি, ডিবাগ মোডে যাই, তাহলে ডিবাগ মোডে যে আমি একটু রান করে দেখাই জিনিসটা। এই যে স্টেপ ইনটু, এখানে আসলে এখানে আসার পরে দেখেন এখানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে যখন রাইট করছে তখন সেটাকে কি করছে দেখেন, রাইট করার পরে সেটাকে এখানে তো দেখা যাবে না, কারণ হচ্ছে যে সেটাকে তো আমরা প্রিন্ট করছি না। সেটা যখন হচ্ছে যে কোনো ফাইলের মধ্যে যখন রাইট করছে সেটাকে ওই ভ্যালুটার ভ্যালু ওয়াইজ সে ডাটাগুলাকে কনভার্ট করে সে ওই ক্যারেক্টারে কনভার্ট করে নিচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন আমরা এখানে যখন আমরা দেখাবো, ঠিক আছে, যেমন এস ও ইউটি এস আউট,
আমরা এখানে আমি আইটা প্রিন্ট করি, তাহলে দেখেন কি দেখায়। ও এর মধ্যে যাবেই না, কনসোলের মধ্যে আসবেই না, কারণ হচ্ছে যে এখানে আমি কি কোডটা যেহেতু আমি আগে এক্সিকিউট করেছি, প্রথমে কম্পাইল হয়ে গেছে একবার, কম্পাইলের মধ্যে এই অংশটুকু ছিল না, এই জন্য এটা এখানে আসছে না। ওকে, আমি এটাকে স্টপ করি। স্টপ করে আমি আবার রান করাই। এবার এখানে দেখি, এই যে স্টেপ এইবার আসছে, এই দেখেন ভ্যালুটাকে সে প্রিন্ট করছে। হ্যাঁ, প্রত্যেকবার ভ্যালুটাকে প্রিন্ট করছে, কারণ হচ্ছে যে আমি যখন কোডটা একবার কম্পাইল করে ফেলেছি, তখন কিন্তু আর এই সিস্টেমটা আউট অফ প্রিন্টএলএনটা কাজ করছে না, কারণ ওই কম্পাইলের মধ্যে শুধুমাত্র ওই কম্পাইল যে বাইট কোডটা আছে সেটা আছে, সেই বাইট কোডের মধ্যে কিন্তু এই লাইনটা নাই, সেই জন্য এই লাইনটাকে সে মানে এক্সিকিউট করছিল না। ওকে, তো এবার দেখেন এখানে কিন্তু সে ভ্যালু গুলোকে প্রিন্ট করছে, যে ওই যে ক্যারেক্টার যে ভ্যালু গুলো মানে অ্যাট্রিবিউট ভ্যালু আছে সেগুলোকে প্রিন্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ফাইলের মধ্যে রাইট করছে তখন তখন কিন্তু আমাদেরকে সেইটাকে ওই কনভার্ট করে দিতে হচ্ছে না, সেটা কিন্তু অটোমেটিক্যালি কনভার্সনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা আশা করি এই জিনিসগুলো মানে এটা বুঝতে পেরেছেন। তো একটা হচ্ছে যে আমরা আলাদা করে ইনপুট নিয়ে, যেটাকে ইনপুট আমরা রিড করেছি, দুইটা ফাইল থেকে রিড করেছি, আরেকটা হচ্ছে যে ইনপুট নিয়ে সেটাকে আরেকটা নতুন ফাইলের মধ্যে আমি রাইট করলাম। রাইট করার পরে এই যে এখানে যে রাইট করছি, কোথা থেকে নিয়ে করছি, এই দুইটা ফাইলের মধ্যে যে ডাটা আছে সেই ডাটাকে একসাথে করে নিয়ে তারপরে এই ফাইলের মধ্যে রাইট করছি। রাইট করে নিয়ে রাইট করছি কি হবে, এই যে হোয়াইল এটা লুপ ইউজ করছি সেটা, এখানে কাজ হচ্ছে কি, এখানে একটা যে প্রথমে একটা ইন্টিজার একটা ভ্যালু নিয়ে ভেরিয়েবল নিয়ে নিলাম, তারপরে সেই ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে যেহেতু আমাদের ইন্টিজার ভ্যালু গুলো আসবে, কিসের ভ্যালু, ওই দুইটা ফাইলের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে যে সেগুলোর যে ভ্যালু গুলো রিটার্ন করবে, যে ক্যারেক্টার ভ্যালু গুলো রিটার্ন করবে, সেইগুলো সে আই এর মধ্যে রাখবে, এবং ওই আইটা প্রিন্ট করবে কোথায়, এই জায়গাটাতে প্রিন্ট করবে। ঠিক আছে, তারপরে সিজ ডট রিড, তারপরে হচ্ছে যে নট ইকুয়াল টু -1। হ্যাঁ, মানে যত সময় পর্যন্ত ডাটা না মানে যখন ডাটা থাকবে না তখন সে ক্লোজ করে দেবে। আশা করি এটা বুঝতে পেরেছেন, বাকিগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ এটা জাভা আসলে অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যে যতই আপনি দেখবেন ততই আসলে মানে নতুন নতুন কিছু শিখতে থাকবেন, এবং এটা শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সবকিছু আসলে আমার পক্ষে মানে একার পক্ষে সবকিছু দেখিয়ে দেওয়া সম্ভব না, কারণ সিলেবাসটা আসলে মানে অনেক বড়। সেজন্য আমি সামান্য কিছু মানে আপনাদেরকে এগিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনারা যেটা করবেন, নিজেরা একটু স্টাডি করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ এবিসিডি করে সবকিছু কেউ শিখায় দেয় না, যাদের শেখার ইচ্ছা আছে তারা এমনিতেই শিখতে পারবে পুরোটা। ঠিক আছে, তো আজকে আমরা এটা হচ্ছে যে গেল জাভা আউটপুট স্ট্রিম এবং ইনপুট স্ট্রিমের যে কাজগুলো আসলে কিভাবে করে সেটা। পরবর্তীতে আরো যে সব ক্লাসগুলো আছে, যেমন হচ্ছে যে বাইট অ্যারে আউটপুট স্ট্রিম, তারপরে ডাটা আউটপুট স্ট্রিম, তারপর হচ্ছে জাভা ফিল্টার আউটপুট স্ট্রিম, তারপরে অবজেক্ট আউটপুট অবজেক্ট স্ট্রিম, তো এইগুলো একটু দেখে নেবেন, ফাইল পারমিশন আছে। ঠিক আছে, আর অনেক কিছু আছে। তো এইগুলো হচ্ছে সব ইনপুট জাভা আইওর মধ্যেই পাবেন আপনারা। তো এগুলা আশা করি অত কঠিন কিছু হবে না আপনাদের জন্য। ফাইল পারমিশন সম্পর্কে একটু হালকা আমি বলে দিই। ফাইল পারমিশনের মধ্যে যদি কোনো ফাইলের মধ্যে আপনি যখন কোনো কিছু লিখলেন বা ইয়া করলেন, রাইট করলেন, এবং সেই মানে সেগুলাকে আপনি যদি পারমিশন দিতে চান আলাদা করে, যে ওই ফাইল বা ফোল্ডারের মধ্যে আপনি একটা রিড পারমিশন দিবেন, রাইট পারমিশন দিবেন, তখন কিন্তু সেগুলা ঠিক ওইভাবেই কাজ করবে, যে সে শুধু রিড করতে পারবে, সে শুধু রাইট করতে পারবে। হ্যাঁ, তো ওই অপশনগুলো আপনি ফাইল পারমিশনের থ্রুতে আপনি এখান থেকে দিতে পারেন। এই জিনিসটা দেখলে একদম ইজি, এত কঠিন কিছু না। তারপর হচ্ছে যে আহ, এখানে আসলে অনেক কিছু আছে, আপনি কোডটা দেখলে বুঝতে পারবেন, ইনশাল্লাহ মানে কোনো ধরনের সমস্যা হবে না। আজকে আমরা আরেকটা জিনিস দেখে নিই, জাভার ডেট। হ্যাঁ, কারণ এখানে দেখবেন যে জাভার আসলে অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনার জাভা কালেকশন আমি চেষ্টা করেছি যতটুকু দেখানো সম্ভব। তারপরে হচ্ছে জেডিবিসিটা দেখানো হয় নাই, ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো জেডিবিসিটাও। মানে সবকিছু আমি মানে বেসিক গুলো আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর এই ডিটেলস যদি আর পড়তে চান, এখান থেকে আপনি দেখা দেখা শুরু করবেন, সবকিছু ইজিলি বুঝতে পারবেন, মানে তেমন কঠিন কিছু না। জাভা ডেট খুবই একটা মজার একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে আপনি ডেট টাইম রিলেটেড কোনো ডেট আপনি যদি শো করাতে চান, ডেটটাকে যদি আপনি প্রিন্ট করাতে চান, তারপরে ডেটের নির্দিষ্ট ফরম্যাটে আপনি যদি দেখাতে চান, নির্দিষ্ট টাইম লোকেশন জোন ওয়াইজ আপনি যদি ডেটটাকে শো করাতে চান, সেই ক্ষেত্রে আপনার ডেট টাইম এই
ক্লাসটাকে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এটা আসলে কোথায় আছে? এটা হচ্ছে যে জাভা ডট টাইম, তা জাভা.ইউটিল জাভা, এটা আছে মেনবি আপনার, একটা মিনিট, কোথায় আছে দেখি একটু আমরা, জাভা.আইও, তারপরে হচ্ছে জাভা স্কুয়েল, এই যে জাভা টাইম। জাভার মধ্যে হচ্ছে যে একটা টাইম নামে একটা ফোল্ডার আছে, যেই ফোল্ডারের মধ্যে ডেট টাইম রিলেটেড সকল ধরনের ক্লাস এবং ইন্টারফেস গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখেন হচ্ছে যে জাভা 8 ডেট এবং টাইম এপিআই, এর মধ্যে কি আছে, জাভা একটা ফোল্ডার, তার মধ্যে টাইম নামে একটা ফোল্ডার, তার মধ্যে হচ্ছে লোকাল ডেট নামে একটা ক্লাস আছে, তারপরে লোকাল টাইম নামে একটা ক্লাস আছে, লোকাল ডেট টাইম নামে একটা ক্লাস আছে, লোকাল মান্থের কততম দিন, হ্যাঁ ওই রিলেটেড একটা ক্লাস আছে। ঠিক আছে, তো আমরা একটু দেখি, কোড দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এবং আমরা জানি সকল ক্লাসের হচ্ছে প্যারেন্ট ক্লাস হচ্ছে যে কি অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে সকল ক্লাসের প্যারেন্ট ক্লাস, এবং ওই অবজেক্ট যে এই যে এখানে দেখেন সকল ক্লাসের, সেটা হচ্ছে যে যে কোনো ক্লাস, আমরা যে কোনো নতুন ক্লাস তৈরি করি না কেন, তার প্যারেন্ট ক্লাস ডিফল্ট হিসেবে অবজেক্ট। আর মেথড অফ লোকাল ডেট, আমরা প্রথম ক্লাসটা আমরা দেখি লোকাল ডেটের মধ্যে কিছু মেথড আছে, যেমন লোকাল ডেট টাইম অ্যাট টাইম, আওয়ার, ইন্ট, মিনিট। ইট ইজ ইউজ টু কম্বাইন দ্য ডেট উইথ টাইম, ক্রিয়েট লোকাল ডেট টাইমের থ্রুতে আমরা আমার মিনিট গুলোকে আমরা শো করাতে পারি। তো আমরা এখান থেকে মেথড গুলো জাস্ট ডিসক্রিপশন গুলো সবগুলো দেওয়া আছে, ডিসক্রিপশন দেখেও যদি না বোঝেন, তাহলে যেটা করবেন, ডাইরেক্ট কোডে চলে যাবেন, কোডে যে আপনি কোডটা রান করলে বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে। এখানে দেখেন লোকাল ডেট টাইমে একটা ক্লাস আছে, এবং যেই ক্লাসের মধ্যে একটা আমরা কি তৈরি করলাম, রেফারেন্স ভেরিয়েবল তৈরি করলাম, সেটা কি ডেট, তারপর লোকাল ডেট ডট নাও। তা এই আমরা জাস্ট এই কোডটা আমরা লিখি এবং কোডটাকে একটু বোঝার চেষ্টা করি প্রথমে। ইম্পোর্ট, ক্লাসটাকে ইম্পোর্ট না করলে সেই ক্লাস রিলেটেড ইয়েগুলা এখানে শো করাবে না। যাই হোক, এখানে আমরা দেখি এটা লোকাল ডেট টাইমের মধ্যে আমরা ক্লাসটার মধ্যে যাই। লোকাল ডেট টাইম ক্লাসের মধ্যে নাও, NOW, ঠিক আছে, এই হচ্ছে যে নাও একটা কি মেথড, এবং এই মেথডটা কি মেথড, এই মেথডটা হচ্ছে কি লোকাল ডেট টাইম ক্লাসে একটা স্ট্যাটিক মেথড হচ্ছে কি নাও। তো আমি এই জিনিসটা কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে যে দেখেন লোকাল ডেট টাইম এখানে কোনো অবজেক্ট তৈরি না করে এখানে ডাইরেক্ট নাওটাকে সে কল করছে, তার মানে হচ্ছে ডেট আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করছে লাগছে না, কারণ নাও মেথডটা হচ্ছে যে কি স্ট্যাটিক মেথড, কোন টাইপের, লোকাল ডেট টাইমের। ঠিক আছে, ওই ক্লাসের একটা স্ট্যাটিক মেথড। এবং ঠিক তো আমরা এর মধ্যে কি রাখলাম, ডেটাকে রাখলাম, তারপরে ডেট ডট ওই ডেটের যে ডেটটাকে সেখানে পেলো, এখানে ডাইরেক্ট কিন্তু ডেটা চলে আসবে না, এখানে ডেটার জন্য এখানে আমরা ডেটটাকে যদি ডাইরেক্টলি এখানে প্রিন্ট করি, তাহলে কি আসে আমরা একটু দেখি। সরি, ডি ডেট। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখি আসলে কিরকম আসলে ডেটটা কিরকম ভাবে দেখায়। এই যে এখানে ডেট হচ্ছে দেখাচ্ছে কোন ফরম্যাটে, 201901, তারপরে 29। হ্যাঁ, এখানে শুধুমাত্র আমরা যদি ডেটটা লিখছি, তখন আমাদের কি দেখাচ্ছে, শুধুমাত্র ডেটটা দেখাচ্ছে লোকাল ডেটের থ্রুতে, এবং নাও মানে এখন আসলে ডেটটা কত, কিন্তু এর সাথে কোনো টাইম বা এরকম কিছু কিন্তু দেখাচ্ছে না। এবং এখানে দেখেন পরবর্তীতে সে এখানে কি করেছে, এখন আমি এটাকে করি, এটাকে আমি কমেন্ট আউট করি। ওকে, বুঝছি। লোকাল ডেট ডট মাইনাস ডে কত, 1। এখন আমি যদি এই লেখাটাকে মানে এই রেফারেন্স ভেরিয়েবলটাকে যদি প্রিন্ট করি, ইয়েস্টারডে গতকাল আসলে কয় তারিখ ছিল সেটা যদি প্রিন্ট করতে চাই, ডেট ডট মাইনাস ডে মানে এখান থেকে সে মাইনাস কত করবে, 1 করবে। তো মাইনাস ডেইস নামে একটা মেথড আছে, যেখানে আমরা কি পাস করতে পারি, একটা লং ডেজ টু সাবট্রাক্ট। এখানে লং লং হচ্ছে টাইপ, আর হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, আর হচ্ছে ডেজ টু সাবট্রাক্ট, মানে সেই সংখ্যাটা দিব আর কি। তারপরে এখানে দিলে এখানে 28 দেখাবে। ঠিক আছে, কত দেখাচ্ছে, 28, হ্যাঁ 28 তারিখ দেখাচ্ছে। তারপরে যদি আমরা এখন যদি
+2 দিন আমরা করি, হ্যাঁ, তখন কি দেখায়, +2 দিন যখন আমরা করব তখন সে প্রিন্ট করবে কত, 30 প্রিন্ট করবে। কারণ হচ্ছে যে প্রথমে 30 প্রিন্ট করার কথা। ও, এখানে টুমোরো দিতে হবে। আরে প্রিন্ট করবে, কারণ হচ্ছে যে প্রথম নাও হচ্ছে সে প্রিন্ট করছে কত, 29 থেকে প্রথমে কি করলো, মাইনাস করে কত কমালো 1, তার মানে 28 হয়ে যায়। এই 28 এর সাথে পরবর্তীতে যোগ করলে কত 2, 28 সাথে যোগ করলে কত 30 এখানে প্রিন্ট করেছে। তারপরে হচ্ছে যে আমি এটাকে ইয়া করে দিই। এখন আমি পরবর্তী লাইনটা প্রিন্ট করবো, সরি এখানে আর প্রিন্ট করার দরকার নাই। এখন হচ্ছে যে এই টোটাল এই তিনটাকে একসাথে যখন আমরা প্রিন্ট করব তাহলে তিনটা দেখতে পারবো। প্রথমে দেখতে পাবো হচ্ছে যে আজকের ডেট, তারপরে দেখতে পারবো আমরা একটা ডে মাইনাস করলে কত হয়, তারপরে হচ্ছে যে দুই আমরা যদি যোগ করি তাহলে কত হয়। ঠিক আছে, 29, 28 এবং 30। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে যে লোকাল ডেট, লোকাল ডেটের একটা হচ্ছে যে ক্লাস হচ্ছে লোকাল ডেট, এবং সেই ডেটের থ্রুতে আমরা জাস্ট হচ্ছে নাও মেথডটাকে কল করে, আর হচ্ছে যে ওই মেথডের যে রেফারেন্স, মানে ওই ক্লাসের যে রেফারেন্স ভেরিয়েবল আমরা তৈরি করেছি ডেট, সেই ডেট ডট মাইনাস ডেজ তারপরে প্লাস ডেজ, হ্যাঁ, এই দুটো ইউজ করে এক ডে আমরা কমাতে এবং বাড়াতে পারছি। তো এটা আমরা কখন লাগবে, যখন আমরা কোনো একটা ইনপুট একটা ফিল্ড তৈরি করব যেখানে আমরা একটা ডে কমিয়ে দেখতে চাই, একটা ডে বাড়িয়ে দেখতে চাই, তখন আমাদের হচ্ছে যে এই ধরনের ক্লাসগুলা বা মেথডগুলো আমাদের ইউজ করা লাগতে পারে। তারপরে আরেকটা দেখি আমরা ইজ লিপিয়ার, এটা লিপিয়ার কিনা। ঠিক আছে, তো লিপিয়ার ক্যালকুলেট করার জন্য মেথড তৈরি করাই আছে, আমাদের কষ্ট করে ক্যালকুলেট করে বের করতে হবে না। এই জন্য কি করতে হবে, প্রথমে হচ্ছে যে ডেট ক্লাসের মধ্যে লোকাল ডেট অফ, এখানে তো এত দেওয়া আছে, লোকাল ডেট অফ, তার মধ্যে আমি হচ্ছে যে ডেটটা দিয়ে দিলাম, এই বছরের যে কোনো একটা ডেট দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই বছরের ওই বছরে ওই বছরটা কি লিপিয়ার কিনা, হ্যাঁ, সেটাকে সে প্রিন্ট করবে। তো ডেট 1 ডট হচ্ছে যে কি ইজ লিপিয়ার, এই মেথডটাকে কল করলে সেই লিপিয়ার কিনা সেটা প্রিন্ট করবে। তারপরে আবার সেম ভাবে আবার লিখলাম আরেকটা বছরের ডেট, লিখলাম, লেখার পরে সে চেক করবে যে এই বছরটা লিপিয়ার কিনা। যদি ট্রু হয় তাহলে সে এখানে কি বলছে, এখানে ডট ডেট টু মানে হচ্ছে এটা ডট ইজ লিপিয়ার, এটা কি লিপিয়ার কিনা। ঠিক আছে, যদি ট্রু হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, আর যদি ফলস হয় ফলস প্রিন্ট করবে। তা ম্যাক্সিমাম মেথড গুলো যে আসলে ট্রু ফলস থাকে, যেসব মেথডের সামনে লেখা থাকে ইজ লিপিয়ার, মানে ইজ কথাটা যখন কোনো মেথডের সামনে থাকবে তার মানে সেই সব মেথড গুলা হচ্ছে যে বুলিয়ান কোনো কিছু রিটার্ন করে, ট্রু অথবা ফলস এই ধরনের ইয়াগুলা রিটার্ন করে।